হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 12-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করাবো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা থেকে এইচএসের প্রিভিয়াস ইয়ারে যে ব্রড কোশ্চেনগুলো পড়েছিল 6 নাম্বারের প্রশ্ন সেগুলো, আর তার সাথে WBTA, ABTA এবং WBH এর টেস্ট পেপারেও যে সমস্ত 6 নাম্বারের প্রশ্ন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে রয়েছে আর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের এইচএসের জন্য, তো সেগুলো সব আমি এক জায়গায় নিয়ে এসেছি। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখলে বা করে নিলে আশা করি তোমরা নিশ্চয়ই কমন পাবে। তো চলো তাহলে শুরু করি। আর শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো আর কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগছে। চলো শুরু করি। দেখো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে আমি আজকে 6 নাম্বারের প্রশ্নগুলো করাবো, যেগুলো এইচএসএ প্রিভিয়াস ইয়ারে পড়েছে এবং WBTA, ABTA, WBH এর টেস্ট পেপারেও রয়েছে সেরকম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে সেগুলো করাবো। প্রথমে রয়েছে 2015 সালে যে প্রশ্নটা পড়েছিল, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার টেস্টের প্রশ্নপত্রে এসেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে তোমরা যদি টেস্ট পেপারগুলো দেখো। উত্তরটা হবে, দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ আয়রনিক। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার যে টাইটেলটা বা নামটা খুবই আয়রনিক একটা নাম। দ্য পোয়েট হিয়ার ট্রাইড টু মেক এভরি ওয়ান আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ফিউটিলিটি অফ ওয়ার। এখানে কবি যুদ্ধের যে ব্যর্থতা বা নিরর্থকতা সেটা তুলে ধরতে চেয়েছেন। The poem apparently begins with a picture-perfect description of a soldier sleeping blissfully on the green valley. প্রথমে শুরু হয়েছে একটা সবুজ উপত্যকায় একজন সৈন্য ঘুমিয়ে রয়েছে, এই রকম একটা দৃশ্য দিয়ে। Irony lies in the word asleep because the soldier is not sleeping, he is dead. এই asleep যে ওয়ার্ডটা ব্যবহার করেছেন সেখানেই রয়েছে আয়রনি, কারণ সৈন্য ঘুমিয়ে থাকেনি, সে আসলে মৃত। The beauty depicted in the first stanza gets different dimensions in the second stanza of the poem. প্রথম প্যারাগ্রাফে যে প্রকৃতির যে সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে সেটা কিন্তু দ্বিতীয় প্যারাগ্রাফে একেবারে চেঞ্জ হয়ে গেছে। দ্য সোলজার স্লিপ ইজ দ্য ইটার্নাল স্লিপ অফ ডেথ। সৈনিকের ঘুমটা হচ্ছে চিরন্তন ঘুম, মানে হচ্ছে সে মৃত্যুর ঘুম, মারা গেছে। অন দ্য আদার হ্যান্ড, ভ্যালি মে হ্যাভ বিন প্রেজেন্টেড অ্যাজ এ সিগনিফিকেন্ট সোর্স অফ লাইফ। আবার অন্যদিকে ভ্যালি বলতে একটা বা উপত্যকার যেরকম বর্ণনা দেওয়া হয়েছে সেটা প্রেজেন্ট করছে একটা সোর্স অফ লাইফকে, জীবনের একটা উৎসকে প্রেজেন্ট করছে। দাস দ্য কন্ট্রাস্ট বিটুইন দিস টু ওয়ার্ডস এক্সপোজেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার। এইভাবে যে দুটো আলাদা আলাদা ইমেজ ব্যবহার করেছেন, দুটো একেবারেই একে অন্যের থেকে আলাদা, সেটা থেকে কিন্তু কবি যুদ্ধের যে ব্যর্থতা বা নিরর্থকতা সেটাই ফুটিয়ে তুলতে চেয়েছেন। সো দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ অ্যাপ্রোপ্রিয়েট থিমেটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ আয়রনিক্যালি। তাই আমরা বলতে পারি যে কবিতাটার যে নামকরণ সেটা থিমেটিক্যালি বিষয়বস্তুর দিক থেকে এবং আয়রনিক্যালি দুটো দিক থেকেই কিন্তু একেবারে সার্থক হয়েছে। এরপর দেখো পরের প্রশ্ন 2016 সালের এইচএসসি পড়েছিল। এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, হুইচ দ্য সোলজার রেফার টু হিয়ার, ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাইজ ইন দ্য ভ্যালি। তাহলে এখানে সোলজারটাকে, সৈন্যটাকে এবং তিনি কীভাবে শুয়ে রয়েছেন সেটা নিজের ভাষায় ব্যক্ত করতে বলা হয়েছে। দেখো, the soldier referred to here is the casualty of war. He is lying peacefully on the valley. তাহলে এখানে যে সৈন্যটা সে হচ্ছে যুদ্ধের পরিণামের যে ফল, যুদ্ধের পরিণাম সে। He is lying peacefully on the valley. উপত্যকার মধ্যে শান্তিতে সে শুয়ে রয়েছে। Probably the soldier was from Dutch colonial army in 1876. সম্ভবত এই যে সৈন্যটা সেটা 1876 সালের ডাচ কলোনিয়াল আর্মির একজন সৈন্য। পরের প্রশ্ন হচ্ছে এর সাথেই ছিল সৈন্য কিভাবে শুয়ে রয়েছে। দেখো, the young soldier was sleeping on the grass surrounded by green plant. সবুজ গাছে ঘেরা যে ঘাসের ওপর সৈন্য শুয়ে রয়েছে। his head rested on a pillow made of fern. তার মাথাটা রয়েছে ফার্ন গাছের তৈরি ফার্ন পাতার বালিশের ওপর। his feet were placed among the flowers. তার পা দুটো রয়েছে ফুলের মধ্যে। he was lying open mouthed and there was a gentle smile on his face. তিনি মুখটা হাঁ করে শুয়ে রয়েছেন আর তার মুখে রয়েছে একটা মৃদু, একটা খুব সুন্দর একটা হাসি। দ্য পোয়েট ওয়াজ আস্কিং দ্য ডাউন স্ট্রিম সানলাইট টু কিপ দ্য সোলজার্স ওয়ার্ম অ্যান্ড অলসো আস্কিং দ্য হামিং ইনসেক্টস নট টু ডিস্টার্ব হিজ রেস্ট। কবি সূর্যকে, কিরণকে বলেছেন যে যেন তাকে সৈনিককে যেন উষ্ণ রাখে এবং তিনি গুঞ্জনরত পতঙ্গদেরও বলছেন যেন সৈনিকের ঘুম না ভাঙায়।
দ্য টু রেড হোলস অন হিজ সাইড রিফ্লেক্টেড দ্য হরর অফ ওয়ার। কিন্তু সৈনিকের যে বুকের ওপর যে দুটো লাল গর্ত, সেটা কিন্তু যুদ্ধের যে ভয়ঙ্কর একটা দিক সেটাই প্রকাশ করছে। দ্য সোলজার হাউএভার নাও স্লিপিং পিসফুলি বাই কিপিং ওয়ান হ্যান্ড অন হিজ চেস্ট। এখন সৈন্যটি তার একটি হাত বুকের ওপর দিয়ে শান্তিতে ঘুমিয়ে রয়েছে। তাহলে কীভাবে সৈন্য ঘুমিয়ে রয়েছে তার বর্ণনা কিন্তু এখানে দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন 2017 সালের এইচএসে পড়েছে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার, হোয়াট ডু দ্য টু রেড হোলস সিগনিফাই, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার। তাহলে এখানে সৈন্যকে কার কথা বলা হয়েছে, মানে দুটো লাল গর্ত কি সিগনিফাই করছে, আর কবির যে যুদ্ধ সম্পর্কে কি ধারণা প্রকাশ পেয়েছে সেটা ব্যক্ত করতে বলেছে। তাহলে কে শুয়ে রয়েছে? দ্য পার্সন স্পোকেন হিয়ার ইজ দ্য সোলজার হু ইজ নাথিং বাট ক্যাজুয়ালিটি অফ ওয়ার অ্যান্ড হি ইজ lying open mouthed on the ভ্যালি ইন রিম্বাউডস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তাহলে কী হয়েছে না, এখানে যে সৈন্যটা যে হচ্ছে যুদ্ধের ফলে যার পরিণতি এরকম হয়েছে, সেই মুখ হাঁ করে উপত্যকার মধ্যে শুয়ে রয়েছে রিম্বোর যে কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে। পরের সাথে ছিল পরের পার্টের প্রশ্ন যে টু রেড হোল কি সিগনিফাই করছে। দেখো, দ্য টু রেড হোল সিগনিফাইজ দ্য টু বুলেট ওন্স হুইচ হি গট ইন দ্য ওয়ার ফ্রন্ট। দুটো লাল গর্ত বলতে বোঝানো হয়েছে দুটো বুলেটের দাগ, বন্দুকের গোলার দাগ, যেটা যুদ্ধের সময় তাকে যে গুলি দুটো আঘাত করেছিল। দ্য অ্যাপারেন্ট পিসফুল স্লিপ ইজ দ্য স্লিপ ফর এভার। এই যে আমরা ওপর থেকে যে ঘুমটা দেখতে পাচ্ছি শান্তিতে ঘুমিয়ে রয়েছে, সেই ঘুম কিন্তু চিরকালের একটা ঘুম। হি ইজ এ ভিকটিম অফ ওয়ার। তিনি হচ্ছেন বা এই সৈন্যটা হচ্ছেন যুদ্ধের একটা ভিকটিম, যুদ্ধের ফলে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে যুদ্ধের শিকার। এরপরে প্রশ্ন হচ্ছে কবির যে যুদ্ধের প্রতি মনোভাব ব্যক্ত করেছেন সেটা কীরকম। দেখো, দ্য অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড অফ দ্য পোয়েম ইজ রিফ্লেক্টেড হিয়ার। এখানে কবি যুদ্ধ বিরোধী একটা মনোভাব প্রকাশ পেয়েছে। দ্য পোয়েট ওয়ান্টস টু শো দ্য ফিউটিলিটি অফ ওয়ার বাই ডিপিক্টিং দিস পিটিফুল স্পেকটাকলস ফ্রম দ্য ব্যাটলফিল্ড। তাহলে তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে কীভাবে যুদ্ধের যে একটা ফিউটিলিটি, যুদ্ধের যে নিরর্থকতা, সেটাই তিনি ব্যাটলফিল্ডের একটা চিত্র প্রকাশ করে এখানে বোঝাতে চেয়েছেন। দ্য ডেথ অফ দ্য ইয়াং সোলজার who seems to be sleeping peacefully in the battlefield sharply brings out the extent of destruction caused by war. এখানে যে সৈন্যটা দেখা যাচ্ছে যে ঘুমিয়ে রয়েছে, সে কিন্তু আসলে যুদ্ধের যে ধ্বংসাত্মক একটা দিক সেটাই কিন্তু তুলে ধরেছে। By juxtaposing the dead soldier against a beautiful natural scenery, the poet wants to convey that nature is not much affected by war, but human beings certainly becomes its worst victims. তাহলে এই যে একটা প্রকৃতির একটা সুন্দর বর্ণনা, তার সাথে যুদ্ধের বা সৈনিকের যে মর্মান্তিক মৃত্যু, সেই দুটোর ইমেজকে একসাথে দেখিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে যুদ্ধের ফলে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু মানুষের কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায়। মানুষই হচ্ছে যুদ্ধের একটা খুবই একটা মারাত্মক শিকার হয়। বুঝতে পারলে তাহলে কবি কীরকম মনোভাব প্রকাশ পেয়েছে না, যুদ্ধ বিরোধী একটা মনোভাব প্রকাশ পেয়েছে এই কবিতায়। এরপর দেখো 4 নম্বরের প্রশ্ন 2018 সালের এইচএসে পড়েছে। হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু হুইজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে। তাহলে কবি কীভাবে তার যুদ্ধের যে বিরোধী মনোভাব বা যুদ্ধের নিরর্থকতা কীভাবে ব্যক্ত করেছেন এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায়, আর কি তিনি বার্তা দিতে চেয়েছেন। দেখো কীরকমভাবে প্রকাশ করেছেন যুদ্ধের নিরর্থকতা। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ডিলস উইথ দ্য ট্র্যাজেডি অফ ওয়ার। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা যুদ্ধের যে একটা ধ্বংসাত্মক দিক সেটা নিয়েই ডিল করছে, সেটা নিয়েই বর্ণনা করছে। দেয়ার ইজ এ ডাইরেক্ট রেফারেন্স অফ ওয়ার। এখানে যুদ্ধের একেবারে প্রত্যক্ষ বর্ণনা রয়েছে। দ্য ইয়াং সোলজার হুইজ দ্য ফোকাস অফ দ্য পোয়েম ইজ দ্য ভিকটিম অফ ওয়ার। এই যে যুবক যে সৈন্য যে হচ্ছে যুদ্ধের একটা শিকার, সেই কিন্তু তার উপরে কিন্তু মেন ফোকাসটা রয়েছে। দো হি সিমস টু বি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পিসফুলি বাট হি ইজ ডেড। যদিও দেখা যাচ্ছে যে সে শান্তিতে উপত্যকায় ঘুমিয়ে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সে মৃত। ইয়েস, ইট ইজ অ্যান অ্যান্টি-ওয়ার পোয়েম অফ ডিপ প্যাথোস সাজেস্টিভ অফ দ্য হররস অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে একটা যুদ্ধ বিরোধী একটা কবিতা, আর যেখানে যুদ্ধের যে ধ্বংসাত্মক দিক সেটাই কিন্তু প্রকাশ করা হয়েছে। দেয়ার ইজ এ পিটি অ্যান্ড সিম্প্যাথি ফর দ্য প্রিম্যাচিওর লস অফ লাইফ ইন কমব্যাটস।
তাহলে এই যে সৈনিক যে তার অল্প বয়সে যুদ্ধে প্রাণ হারিয়েছেন সেটার প্রতি একটা দয়া এবং সিম্প্যাথিও দেখানো হয়েছে এই কবিতায়। দ্য ওয়ার হ্যাজ স্ন্যাচড হিজ ড্রিমস অ্যান্ড হোপস, যুদ্ধ তার সমস্ত স্বপ্ন সব আশা কেড়ে নিয়েছে। ওয়ার গিভস নাথিং বাট টেক্স এ লট, এটাই বোঝানো হয়েছে যে যুদ্ধ কিছুই দেয় না, শুধুমাত্র যুদ্ধ কেড়ে নেয়। দাস দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু দিস পোয়েম, এইভাবেই কবি যুদ্ধের যে নিরর্থকতা সেটা এক কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। এরপর হচ্ছে কবি এই কবিতার মধ্যে দিয়ে কি বার্তা দিতে চেয়েছেন দেখো। The poet wants to convey the great message by the poem that war is not a matter of joy and glory but utter futility and suffering of mankind. তাহলে কবি বলতে চেয়েছেন যে যুদ্ধ কিন্তু কোনো আনন্দ বা গ্লোরির বা কোনো গৌরবোজ্জ্বল কোনো ঘটনা নয়, এটা শুধুমাত্রই মানুষের জন্য দুঃখ দুর্দশা নিয়ে আসে। দিস ব্রুটালিটি অ্যান্ড মিনিংলেস স্লটার বাই দ্য নেম অফ ওয়ার শুড বি স্টপড। তিনি বলতে চেয়েছেন যে যুদ্ধের নামে এই যে হিংসা, মারামারি, হানাহানি এগুলো অবশ্যই বন্ধ করা উচিত। তাহলে এই বার্তাই তিনি দিতে চেয়েছেন। তাহলে কবি অ্যাকচুয়ালি কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে শান্তির বার্তা দিতে চেয়েছেন। এরপরে প্রশ্ন 2019 সালের এইচএসে পড়েছে দেখো। হি স্মাইলস ইজ লাইক অ্যান ইনফ্যান্ট হুজ স্মাইল ইজ বিং রেফার টু হিয়ার, হোয়াই ইজ হি স্মাইল কম্পেয়ার টু এ স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। তাহলে এখানে কার হাসির কথা বলা হচ্ছে, কেন তার হাসিটাকে ইনফ্যান্টের হাসি বা একজন নিষ্পাপ শিশুর হাসির সাথে তুলনা করা হয়েছে। হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম, কীভাবে প্রকৃতি তার খেয়াল রাখবে। দেখো এখানে কার হাসির কথা বলা হয়েছে, দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার ইন আর্থার রিম্বাউডস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ বিং রেফার টু হিয়ার। তাহলে এখানে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় যে যুবক সৈন্যের কথা বলা হয়েছে তার হাসির কথাই এখানে ব্যক্ত করা হয়েছে। এরপরে প্রশ্ন ছিল তার হোয়াই ইজ হি স্মাইল কম্পেয়ার টু এ স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট, কেন তার হাসিকে শিশুর হাসির সাথে তুলনা করা হয়েছে। দেখো, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ কম্পেয়ার টু অ্যান ইনফ্যান্ট বিকজ দ্য স্মাইল ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড পিওর জেন্টল অ্যান্ড উইদাউট গাইল। তাহলে হাসিটা একটা শিশুর সাথে তুলনা করা হয়েছে কারণ তার হাসি ছিল খুবই নিষ্পাপ, একেবারে পিওর এবং জেন্টেল আর উইদাউট গাইল, ছলনাহীন। দ্য পিস হি ইজ এনজয়িং মেক্স হি স্মাইল অ্যাজ ইনোসেন্ট অ্যাজ অফ এ চাইল্ড। যে শান্তি তার মধ্যে বিরাজ করছিল সেই শান্তির ফলে তার হাসিটা একেবারে হয়েছে নিষ্পাপ, শিশুর মতো হাসি। জাস্ট লাইক অ্যান ইনফ্যান্ট দ্য রেলম অফ এ ডেড পারসন ইজ অলসো সিচুয়েটেড ওয়েল বিয়ন্ড দ্য আর্থলি কনসিডারেশনস। তার একটা শিশু যেরকম তার কাছে কোনো আর্থলি কনসিডারেশন নেই, কোনো এই জগতের কোনো জিনিসের প্রতি কোনো মোহ নেই, সেরকম একটা মৃত ব্যক্তিরও নেই। সো দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ ইনোসেন্ট জাস্ট লাইক দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। তাই সৈনিকের হাসিটাও একেবারে নিষ্পাপ একটা শিশুর হাসির মতোই সহজ সরল। এরপরের প্রশ্ন ছিল যে কিভাবে নেচার তার খেয়াল রাখছে। দেখো, নেচার টেক্স এ গ্রেট কেয়ার অফ হিস রেস্ট, প্রকৃতি তার খুব ভালোভাবে খেয়াল রাখছে। দ্য পিলো মেড অফ ফার্ন আন্ডার হিস হেড গিভস হিম কমফর্ট, তার মাথার নিচে যে ফার্ন গাছের তৈরি বালিশ রয়েছে সেটা তাকে আরাম দিচ্ছে। দ্য গ্রিন সানসোকড আন্ডার গ্রোথ সার্ভস অ্যাজ এ সফট বেড অফ দ্য সোলজার, সেই সানসোকড যে বেড, গ্রিন সবুজ ঝোপঝাড়ে পূর্ণ যে বেড, ওয়ার্ম সূর্যের আলোয় উষ্ণ হয়ে থাকা বেড তাকে কমফর্ট দিচ্ছে। সানরেজ ফ্রম মাউন্টেন টপস কিপস হিম ওয়ার্ম, সূর্যের আলো, মানে এই যে পাহাড় থেকে যে সূর্যের আলো পড়ছে সেটা তাকে উষ্ণ রাখছে। অ্যান্ড ইনসেক্টস ডু নট বদার টু ডিস্টার্ব হিজ স্লিপ, এমনকি পতঙ্গরাও তার ঘুমের কোনো ঘুমের মধ্যে তাকে কোনো বিরক্ত করছে না, ঘুমের কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না। বুঝতে পারলে তোমরা তাহলে প্রশ্নের উত্তরটা। এরপর দেখো 2020 সালে যে প্রশ্নটা পড়েছিল, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হু রেস্ট অ্যান্ড হোয়ার, কে কোথায় রেস্ট নিচ্ছে। ওয়াই ইজ ইজ রেস্ট নট ডিস্টার্ব বাই দ্য ইনসেক্ট, কেন তার রেস্ট বা তার বিশ্রাম নেওয়াটা গুঞ্জনরত যে পতঙ্গ তাদের দ্বারা ব্যাঘাত ঘটছে না। দেখো, দ্য ইয়াং সোলজার হু ইজ দ্য ভিকটিম অফ দ্য ওয়ার্ড ইন আর্থার রেম্বাউডস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রেস্ট। তাহলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় যে যুবক সৈন্য যে হচ্ছে যুদ্ধের একটা শিকার, সেই কিন্তু রেস্ট নিচ্ছে। তারপরে কি আছে না, কোথায় রেস্ট নিচ্ছে। দ্য সোলজার রেস্ট পিসফুলি অ্যামিডস এ স্মল গ্রিন ভ্যালি সারাউন্ডেড বাই মাউন্টেন, পর্বতে ঘেরা একটা ছোট উপত্যকার মধ্যে সে রেস্ট নিচ্ছে। হি লাইজ অন দ্য হেভি আন্ডারগ্রোথ দ্যাট সার্ভস অ্যাজ এ সফট বেড, ঝোপঝাড়পূর্ণ একটা জায়গায় শুয়ে রয়েছে যেটা তার কাছে নরম বিছানার মতো কাজ করছে।
এরপর হচ্ছে কেন পতঙ্গরা তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারবে না। দ্য ইনসেক্টস আর হোভারিং ওভার দ্য বুশেস, ইনসেক্টরা পতঙ্গরা ঝোপঝাড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দে আর মেকিং হামিং সাউন্ডস হোয়াইল ফ্লাইং অ্যারাউন্ড দ্য ইয়াং সোলজার্স, যুবক সৈন্যর আশেপাশে ঘোরার সময় তারা গুনগুন গুনগুন আওয়াজ করছে। বাট দেয়ার হামিং সাউন্ডস ক্যান নট ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার বিকজ দ্য সোলজার এনজয়েজ দ্য ইটার্নাল রেস্ট অফ হিস লাইফ কোস্ট বাই ডেথ, কিন্তু তাদের আওয়াজ ওই সোলজার বা সৈনিকের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারবে না, কারণ হচ্ছে তার সৈনিক এখন ইটার্নাল রেস্টে রয়েছে, চিরন্তন ঘুমের মধ্যে আচ্ছন্ন, মানে তার মৃত্যু হয়েছে। নো ইনসেক্ট হ্যাজ অনলি এনি পাওয়ার টু ব্রেক হিজ ইটার্নাল স্লিপ, তার চিরন্তন ঘুম ভাঙানোর, তার শাশ্বত ঘুম ভাঙানোর কোনো ক্ষমতা কোনো পতঙ্গের নেই। ওয়ার হ্যাজ টেকেন অ্যাওয়ে হিজ লাইফ, যুদ্ধ তার জীবন কেড়ে নিয়েছে। তাহলে এত দূর পর্যন্ত আমি যত এইচএসের যে প্রিভিয়াস ইয়ারে যত বছর পর্যন্ত যা যা প্রশ্ন পড়েছে সব আলোচনা করলাম। এরপরে দেখো আরও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো এবার আলোচনা করব। দেখো, our nature keep him warm, he may catch cold, who is he, why may he catch cold, why does the poet ask nature to keep him warm। তাহলে এখানে হি বলতে কে, হি ইজ দ্য সোলজার হু ইজ এ ভিকটিম অফ ওয়ার ইন আর্থার রেনবোস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় যে ইয়াং সোলজারের কথা বলা হয়েছে, যে যুদ্ধের একটা শিকার, সে হি বলতে এখানে তার কথাই বোঝানো হয়েছে। এরপর হচ্ছে হোয়াই হি মে ক্যাচ কোল্ড, কেন সে তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য পোয়েট রিকোয়েস্টেড নেচার টু কিপ দ্য ইয়াং সোলজার ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড বিকজ দ্য সোলজার ইজ ডেড অ্যান্ড ডেড বিকেম কোল্ড বাই দ্য টাইম। তাহলে কবি বলেছেন যে নেচারকে, প্রকৃতিকে বলেছেন যেন প্রকৃতি তাকে উষ্ণ রাখে, কারণ সে মৃত, আর মৃত শরীর তো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তাই প্রকৃতিকে বলা হয়েছে যাতে প্রকৃতি, তাই জন্য বলা হয়েছে যে কি না তার ঠান্ডা লেগে যেতে পারে। এরপর হচ্ছে কেন তিনি প্রকৃতিকে বলেছেন, কবি কেন প্রকৃতিকে বলেছেন তাকে সৈনিককে ঠান্ডা উষ্ণ রাখার জন্য। দেখো, হিয়ার দ্য পোয়েট ফিলস ফর দ্য ডেড সোলজার, এখানে কবি মৃত সৈনিকের জন্য তার অনুভূতি ব্যক্ত করেছেন। হি আস্ক নেচার টু কিপ হিম ওয়ার্ম, তিনি প্রকৃতিকে বলেছেন তাকে উষ্ণ রাখতে। কোল্ড হিয়ার ইজ সিম্বলিক অফ ডেথ, এখানে কোল্ড বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে। দ্য পোয়েট নোজ দ্য সোলজার ইজ অলরেডি ডেড, কবি জানেন যে সৈন্য অলরেডি মৃত, বাট হি ওয়ান্টস হিজ রিডার্স টু ওয়েট টিল দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম টু ফিগার দিস ইম্পর্টেন্ট ডিটেল আউট, কিন্তু তিনি শেষ পর্যন্ত তার শ্রোতাদেরকে বা তার যে কবিতার যে পাঠক তাদেরকে নিয়ে ধরে রাখতে চেয়েছেন লাস্টে, যাতে সেই যে মৃত যে সৈনিক সেটা যখন ব্যক্ত করবেন সেই লাইন পর্যন্ত। অ্যান্ড দিস ইজ ওয়াই হি ইউজেস দ্য ফ্রেজ ক্যাচ এ কোল্ড, এই জন্যই তিনি ক্যাচ এ কোল্ড ফ্রেজটা ব্যবহার করেছেন, মানে এটা সাসপেন্স রাখতে চেয়েছেন। এ কোল্ড লাইফলেস বডি ক্যান নেভার বি রিভাইভ ওয়ার্মথ এগেন, একটা কোল্ড লাইফলেস বডি যার মধ্যে কোনো জীবন নেই, সেই বডিকে তো কখনো গরম রাখা যায় না। দ্য আইরনি ইন দ্য রিকোয়েস্ট এক্সপ্রেসেস দ্য ডার্ক সাইড অফ ওয়ার অ্যান্ড দ্য কনসিকুয়েন্স অফ ভায়োলেন্স, এই যে লাইনের মধ্যে যে আইরনি রয়েছে সেটা হচ্ছে না যুদ্ধের যে একটা অন্ধকার দিক সেটাই ব্যক্ত করেছে, এবং হিংসার যে পরিণতি সেটাই এই লাইনের মধ্যেই, কবিতার মধ্যে দিয়ে বা এই লাইনটার মধ্যে দিয়ে কবি ব্যক্ত করতে চেয়েছেন। এর পরের প্রশ্ন, হি পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, হুইচ রেফার টু অ্যাজ হেয়ার, এখানে হিজ বলতে কাকে বোঝানো হয়েছে। হোয়াই ইজ পেল, কেন সে বিবর্ণ। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য এক্সপ্রেশন সানসোকড বেড, সানসোকড বেড বলতে কী বোঝানো হয়েছে। এক্সপ্লেন দ্য আয়রনি ইন্টেন্ডেড থ্রু দ্য ওয়ার্ডস ওয়ার্ম অ্যান্ড গ্রিন, গ্রিন আর ওয়ার্ম বলতে ওয়ার্ম কথাটার মধ্যে কী আয়রনি ব্যবহার করা হয়েছে ব্যক্ত করো। দেখো, এখানে হিজ বলতে কী বোঝানো হয়েছে। দ্য ইয়াং সোলজার হু ইজ দ্য ভিকটিম অফ দ্য ওয়ার ইজ রেফার্ড টু অ্যাজ হিজ ইন রেমবোর্ডস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় যে যুবক সৈন্য, এখানে যে হচ্ছে যুদ্ধের একটা শিকার, তাকেই সেখানে হিজ বলতে তাকেই বোঝানো হয়েছে। এবার হচ্ছে সে কেন বিবর্ণ। দেখো, দ্য সোলজার ইজ লাইং ডেড ইন দ্য ভ্যালি সো হি ইজ পেল, তাহলে যেহেতু সৈন্যটা মৃত অবস্থায় শুয়ে রয়েছে উপত্যকায় তাই সে পেল বিবর্ণ। সানসোকড বেড বলতে কী বোঝানো হয়েছে। দ্য ফ্রেজ সানসোকড বেড ইজ রেফার্ড to the heat or the sun rays that are coming to the land, and the light is so bright that the vegetation over there is to the fullest, তাহলে সানসোকড বেড বলতে যে সূর্যের যে রশ্মি, সূর্যের আলো ঘাসের উপর এসে পড়েছে, আর যার ফলে ঘাসগুলো হালকা উত্তপ্ত হয়ে রয়েছে, আর সূর্যের আলো এতটাই সেখানে উজ্জ্বলভাবে পড়ে যে সেখানটা পুরোটা ঝোপঝাড়ে পূর্ণ হয়েছে, তো সেটাকেই সানসোকড বেড বলা হয়েছে।
এরপরে হচ্ছে গ্রিন আর ওয়ার্ম, এই ওয়ার্ড দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন দেখো। দ্য পোয়েট আইরনিক্যালি ইউজেস দ্য ওয়ার্ডস ওয়ার্ম অ্যান্ড গ্রিন। তাহলে কবি আইরনিক্যালি এই যে শব্দটা ওয়ার্ম এবং গ্রিন ব্যবহার করেছেন। ওয়ার্ম অ্যান্ড গ্রিন সিম্বলাইজেস লাইফ। ওয়ার্ম এবং গ্রিন বলতে ওয়ার্ম অ্যান্ড গ্রিন কী সিম্বলাইজ করছে? জীবনকে সিম্বলাইজ করছে। গরম, উষ্ণ এবং সবুজ তো সেটাই, যার মধ্যে প্রাণ আছে। বাট হিয়ার দ্য সোলজার ইজ ডেড, কিন্তু এখানে তো সৈন্য মৃত। বাট স্টিল দ্য পোয়েট আস্কস নেচার টু কিপ হিম ওয়ার্ম, কিন্তু তার সত্ত্বেও কবি নেচারকে বা প্রকৃতিকে অনুরোধ করেছেন যেন প্রকৃতি যেন সৈনিককে উষ্ণ রাখে। বুঝতে পারলে তোমরা? আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু 6 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করতে থাকো। আমি এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার কভার করব। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।